প্রথমেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলকে পবিত্র বিধানসভাকে সার্কাসে পরিণত করবার যে চেষ্টা, তার জন্য শীতকাল পড়ার আগেই অজস্র ধন্যবাদ। দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গের মানুষের কাছে যে বিভিন্ন ক্ষেত্রে যেখানে মানুষের দাবি, মানুষের অধিকার নিয়ে কথা হচ্ছে, বাঙালির সুস্থভাবে বেঁচে থাকা নিয়ে কথা হচ্ছে, অধিকার নিয়ে কথা হচ্ছে, সেখানেই তৃণমূল ট্রাপিজের খেলা দেখাতে শুরু করে। ঠিক তেমনই আজকে বিধানসভায় অভব্য আচরণ দেখতে পাওয়া গেল এবং তার নেতৃত্ব দিলেন দুর্ভাগ্যজনকভাবে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এমনকি সারা পশ্চিমবঙ্গবাসী এও দেখল তিনি তেলে বেগুনে জ্বলে উঠে, কি জানি কেন, তিনি পারলে বিজেপি বিধায়ক শূন্য, বিরোধী শূন্য বিধানসভা তো চানই, প্রত্যেক মুহূর্তে তার ইঙ্গিত পাওয়া যায়। তার সঙ্গে সঙ্গে এমনকি ওয়েলে নেমে নিজের দলের বিধায়কদেরও সাসপেন্ড করে দেওয়ার কথা বললেন। আমার মনে হয় উনি একটু একা থাকবার চেষ্টা করছেন, খুব স্বাভাবিক। মানসিক চাপ, এসআইআরে ভুতুড়ে ভোটার, বিদেশি ভোটার, ছদ্ম ভোটার, তাদের নাম কেটে যাওয়া, তাদের কাছে যে অশুভ বার্তা চোরেদের পক্ষে, এই চোরেদের জন্য নিয়ে এসেছে, তো সেই ক্ষেত্রে তাঁর বিচলিত হওয়াটাই খুব স্বাভাবিক। এবং উনি যেন বিধানসভায় এসে প্রমাণ করলেন আজকে যে তাঁর উদ্দেশ্যটা কী ছিল। তিনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়ে এত সম্মানীয় একটা সর্বোচ্চ চেয়ারে বসে তিনি বলে ফেললেন, মোদি চোর, অমিত শাহ চোর। আমি অবশ্যই এই রাজ্যের একজন সাধারণ মানুষ হিসেবে আমার সম্মানীয় মুখ্যমন্ত্রীর স্থিতিশীল মানসিক অবস্থা কামনা করি এবং তার সুস্বাস্থ্য কামনা করছি। বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে বলছেন, মনে রাখবেন আপনারা একটার পর একটা স্লোগান দিতে পারেন না। আমি ছাত্র আন্দোলনের প্রধান, আমি যখন স্লোগান দেব সব কটা মুখে লিউকোপ্লাস লাগিয়ে বসে থাকবেন, করুণ চিৎকার। কতক্ষণ ক্ষমতা আছে দেখছি, লড়ে যাব। বিজেপিকে ধাক্কা দিয়ে জনগণের ধাক্কা দিয়ে বিগ জিরো করে দেবো। আপনারা কেউ আগামী দিনে আসবেন না, মানুষ আপনাদের পাঠাবেন না। আপনারা বাংলা বিরোধী, আপনারা ডাকাতদের সর্দার, আপনাদের নেতারা চোর, আপনারা চোর, চুরি ডাকাতি করে বেঁচে আছেন, দেশটাকে বিক্রি করে দিয়েছেন। লজ্জা করে না? বেনজির আক্রমণ আজকে মুখ্যমন্ত্রী বিজেপি বিধায়কদের প্রতি এবং বিজেপির যারা উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি বেনজির আক্রমণ করলেন আজকে বিধানসভায়। দেখুন, এটাকে তো আক্রমণ বলে না। আপনি যদি আমাকে দেখে বলেন যে বৌদি কেমন আছেন, এটা কি আমাকে আক্রমণ করা হলো? কিংবা আপনি আমায় জিজ্ঞেস করলেন যে তারক জেঠু আপনার নাতি এখন কোন ক্লাসে পড়ে, এটা কি আপনি আমায় আক্রমণ করলেন? না। আপনি আপনার মানসিক স্থিরতা হারিয়েছেন, মানসিক ভারসাম্যে কোথাও একটা সমস্যা হয়েছে, বা আপনি মানসিক যন্ত্রণায় রয়েছেন, সেই জন্য আপনি আমাকে কখনো মেজ বৌদি দেখছেন, কখনো তারক জেঠু দেখছেন। এটা আপনার সমস্যা। এগুলো যে কোনো ধরনের মানসিক টানাপোড়েনে, যন্ত্রণায় পড়ে যখন মানুষ অসহায় হয়ে যায়, তখন তার হতেই পারে। এই নিয়ে হাসি ঠাট্টা করার কিছুই নেই। যেমন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, যার দল চুরি জোচ্চুরিতে গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি, পিএইচডি, ডিলিট বা নোবেল পাওয়ার মতো জায়গায় চলে গেছেন। জানি না এইসব বিষয়ে নোবেল টোবেল দেওয়া হয় কি না চুরি জোচ্চুরিতে, বোধহয় হয় না। সেখান থেকে তারা সবাইকে একই ব্র্যাকেটের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, যে কোনো রাজনৈতিক দলকে, বিরোধী বিজেপিকে তো বটেই, কারণ যারা মানুষের অধিকার বা দাবি নিয়ে কথাবার্তা বলছেন। কদিন আগেই ওনার ভাতুষপুত্র তিনি বলেছিলেন মঞ্চে দাঁড়িয়ে ঘামতে ঘামতে, টিএমসিপি নামক যে ছাত্র সংগঠন, যাদের আন্তরিক একটা লড়াই সংগ্রাম রয়েছে যে কলেজে কি করে অত্যাচার করা যায়,
ছেলে মেয়ে তাদের শারীরিক শোষণ করা যায়, কি করে ভর্তি করা যায় পয়সা নিয়ে, কি করে কলেজের যারা অধ্যক্ষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, তাদের অপমান করা যায়, এই যে একটা আন্তরিক ইচ্ছা, তার সঙ্গে লুম্পেনের মতো জীবনযাপন, এটি তো বড় চমৎকার বিষয়। তো সেই সভাতে মমতা বন্দ্যোপাধ্যায়, সম্মানীয় মুখ্যমন্ত্রীর ভ্রাতুষ্পুত্র, তিনি বলেছিলেন সবাই নাকি তৃণমূলের বিরুদ্ধে। আমি বলছি না, ভিডিও আছে, নিশ্চয়ই অনেকে দেখেছেন যারা খবর রাখেন পশ্চিমবঙ্গের ভালো মন্দের, যে ইডি সিবিআইয়ের বিরুদ্ধে, এই ইডি তৃণমূলের বিরুদ্ধে, সিবিআই তৃণমূলের বিরুদ্ধে, আদালত তৃণমূলের বিরুদ্ধে, সবাই নির্বাচন কমিশন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষ ওনাদের সঙ্গে আছে। এটা দুটো উত্তর। এক হচ্ছে যে সবাই ওনাদের বিরুদ্ধে কেন? ভাই, চুরির জন্য। কোনো দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে ঘুম থেকে উঠে বছরের প্রত্যেকটা দিন নানাবিধ শৈল্পিক পদ্ধতিতে চুরি কি করে করতে হয় সেই সিলেবাস তৈরি করবেন, তারা চুরি করবেন। এবং তৃণমূল দলের আবদার কি? এই চুরির পক্ষে থাকতে হবে কাদের? ইডিকে, সিবিআইকে। এমনকি ভোট চুরি করেন বলে তাদের দোষ না দিয়ে নির্বাচন কমিশন, যারা নিরপেক্ষ একটি সংস্থা, পারবে না, তাদেরও এই মৃতদেহদের নামে যে ভোট চুরি হয়, এক এলাকা থেকে অন্য এলাকায় বিধানসভায় চলে গেলে তার নামে ডবল কার্ড হয়ে সেই কার্ড থেকে যে ভোট চুরি হয়, বা যারা অনুপ্রবেশকারীরা রয়েছেন তাদের, যা রোজ মিডিয়ায় দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গের অলিগলি থেকে এই ধরনের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এমনকি ঠিক করছে বাংলাদেশিরা গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন জায়গায়। এই সব কিছু নিয়ে কথা বলা যাবে না, এটাকে সমর্থন করতে হবে। কি অদ্ভুত আবদার! এবং তারা প্রমাণ দিচ্ছেন এই ভুয়ো চুরি করা ভোটগুলো তাদের মালিকানা। তাই তাদের বিভিন্ন রকম চুরির সঙ্গে এই যে ভোট চুরির অভিনব পদ্ধতি, এখানে যারা যারা বাধা দিচ্ছেন তাদের নাকি বাংলার মানুষ ক্ষমা করবে না। প্রথম কথা, পশ্চিমবঙ্গের জনসংখ্যা প্রায় 10 কোটি, কিন্তু ভোটার 10 কোটি নয়। তো সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, মিথ্যে কথা বলতে গেলেও কিছু পড়াশোনা করে আসতে হয়, সেইটা একটু করবেন ভাই। আপনি ঘামতে ঘামতে বললেন, এত কষ্ট করলেন মিথ্যে কথা বলতে, কিন্তু আপনার অত সুন্দর চিকন মুখে অত দুর্দমনীয় ঘাম, বড় খারাপ লাগছিল আমাদের দেখতে। হ্যাঁ, তো পশ্চিমবঙ্গে ভোটারের সঙ্গে 6.5 কোটি মতো, তাহলে 10 কোটি মানুষ আপনাদের সঙ্গে নেই। মিথ্যে কথা বলতেও পারতেন 6.5 কোটি। এবার যদি 6.5 কোটিতে আসি, ফলাফল কি বলছে? চুরি জোচ্চুরি লুটের পরেও বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছেন প্রায় 40%, এবং আপনাদের ভোট দিয়েছেন মাত্র 47%। তফাৎ কত? 7%। ইলেকশনের হিসেবেই 7% নয়, তার হাফ, অর্থাৎ একটা ভোট, পড়ে থাকা ভোটটি কোন একটি দলে চলে গেলে অন্য দলের মাইনাস হয়। তাই শাসক দল তৃণমূল, মানে অভিষেক বাবু আপনাদের দল, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দল, তাদের প্রতি মানুষের সমর্থনের সঙ্গে চুরি জোচ্চুরি, মৃতদেহ ভোটার, এই সব কিছু দিয়ে পলিটিক্স দেওয়ার পরেও মাত্র 3.5%, 4% ভোটের তফাৎ রয়েছে, ওই 40-47 লাখের মতো। তো সুতরাং আপনারা ভোট পেয়েছেন কত? হিসেব করে নিন। পশ্চিমবঙ্গের মাত্র 47% মানুষ আপনাদের সঙ্গে আছে, 10 কোটি মানুষ নেই। শুধু তাই নয়, যদি 47% ভোটের মধ্যে থেকে, যেমন বিহারে হয়েছে SIR, এটা তো দেশের নিয়ম, প্রায় 20 বছর 25 বছর ধরে যে যে মৃত ব্যক্তিরা স্বর্গে চলে গেছেন তাদের ভোটার কার্ড নিয়ে আপনারা ভোট দিয়ে যাচ্ছেন। তাই সেই ভোটার কার্ডগুলোকে ক্যান্সেল করতে আপনারা দেবেন না। মামার বাড়ি কেন? এটা কোন বাড়ির আবদার আমি জানি না। তো তাহলে আপনাদের অবস্থা যে খারাপ, সেটা যে কোনো শিক্ষিত সচেতন গ্রামে মানুষ থাকুক বা শহরে থাকুক, তারা সবাই বোঝে।
তো তারা জানেন যে এমনিতেই পশ্চিমবঙ্গের মানুষ জাতি ধর্ম পেশা নির্বিশেষে যেভাবে তৃণমূলের হাতে এই বাংলার বাঙালিরা হেনস্থা হয়েছেন, শিল্প বন্ধ করে দেওয়ার পর তোলাবাজির জন্য লোকে ব্যবসা করতে পারছেন না, দরিদ্র মানুষেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে এবং তারা ভিডিও বার্তা পাঠাচ্ছে যে মুখ্যমন্ত্রী আপনাকে শুভনন্দন, আপনি 5,000 টাকা দেবেন বলছেন, আমার বউকে 1,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিলে হয় 6,000, আর আমরা এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসে আমরা মাসে 25-30 হাজার টাকা রোজগার করছি, কেন যাব একটু বলবেন? আসলে এত কিছুর পর তাদের সবটা গুলিয়ে গেছে। তো এর আগে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গ বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে ভাঙচুর করেছিলেন, সেই তাণ্ডব লীলা এখনও পর্যন্ত ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। সেটা কি সংসদীয় আচরণ? ক্রমাগতভাবে যখন আমার বিরোধী দলনেতা বা আমাদের যে এমএলএরা রয়েছেন তারা যখন নানাবিধ দুর্নীতি নিয়ে কথা বলেন, সেনাবাহিনীকে অসম্মান করে মিথ্যে কথার প্রতিবাদ করেন, তখন তাদের সাসপেন্ড করে দেওয়া হয়। দেশের সেনাবাহিনী যারা সিনা টান করে দাঁড়িয়ে আমাদের বাঁচাবার জন্য বুকে গুলি নেয়, তাদের যখন পাকিস্তানের রাজাকারদের সেনার সঙ্গে তুলনা করে একটা দেশকে অপমান করতে যতটা মিথ্যে কথা বলতে পারা যায় এরা বলেন, সেটা কি সংসদীয় আচরণ? ইভেন এর আগে সবাই জানেন যখন লোকসভা স্পিকারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কাগজের তাড়া ছুঁড়ে মেরেছিলেন, সে সময় কোন কারণ না, ঠিক যে পদ্ধতিতে আজকে তৃণমূল বিদেশি লোকজনকে বাংলা জানবার অঙ্কটাকে কাজে লাগিয়ে এই চাকরির ক্ষেত্রে যোগ্য আর অযোগ্য যেভাবে মিশিয়ে দিয়েছিল সুপার নিউমারিকে নাটক করে, ঠিক সেইভাবে বাংলা জানা বিদেশিকে বাঙালি বলে ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন করে মিশিয়ে দিচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু মুসলমানের সঙ্গে। তা দেশের পক্ষে যেমন বিপদ, ঠিক তেমনটাই এই খেলাটা এরা খেলে যাচ্ছেন, তাতে কারুর সর্বনাশ হোক। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন তার বক্তব্য কী ছিল সেটাও আপনারা ভিডিওয়ে পেয়ে যাবেন। তখন একটু ভারী চেহারা ছিলেন উনি। তিনি তখন বলেছিলেন যে সিপিআইএম পশ্চিমবঙ্গের মানুষের হিন্দু মুসলমানের ভোট পাবেন না, তাই বর্ডার দিয়ে অনৈতিকভাবে বাংলাদেশিদের ঢোকাচ্ছেন, রোহিঙ্গাদের ঢোকাচ্ছেন এবং ভোটার বানিয়ে দিচ্ছেন, কাজ পাওয়ার আশ্বাস দিচ্ছেন পশ্চিমবঙ্গে, যেহেতু বাংলাদেশ গরিব দেশ, এবং জঙ্গিদের ঢোকানো হচ্ছে বেশি। সেই বিষয় যাতে ভোটার তালিকা সংশোধন করা যায় সেই বিষয়ে দাবি তুলছিলেন ক্রমাগত তিনি। অর্থাৎ আজ যে ভোটার তালিকা সংশোধনে তিনি বিরোধে দাঁড়াচ্ছেন সেই সময় একই খেলা শাসক সিপিআইএম করছিল। আজকে সময় পাল্টেছে, উনি নিজের নামের আগে সততার প্রতীক আর লিখতে পারেন না। তিনি যা যা পশ্চিমবঙ্গের মানুষের জন্য করবার কথা বলতেন সেটা না করে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান জনজাতি উপজাতি সব মানুষের অধিকার যারা লুট করছে, প্রাপ্য যারা লুট করছে, তিনি তাদের প্রতিনিধি হয়ে উঠেছেন। এ চরম দুর্ভাগ্যের। তার প্রত্যেকটি কথা যে সত্য নয় এ যে কোনো মানুষই জানেন, তিনি গ্রামে থাকুন আর শহরে থাকুন। কি জানি কেন সবাই বলছেন যে 26শে বিদায় আসন্ন বুঝতে পেরে তিনি চঞ্চল হয়ে পড়েছেন, বিচলিত হয়ে পড়েছেন, নিজেকে আর ধরে রাখতে পারছেন না। তাই অবিরত অনর্গল কখনো দেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলছেন মোদি চোর। সম্মানীয় বিরোধী দলনেতা এই বিষয়ে বক্তব্য রেখেছেন যে মোদি একটা পদবী, এই পদবী শুধু নরেন্দ্র মোদীজির নয়, শুধু তাকে দেশের প্রধানমন্ত্রীকে অপমান করা নয়, যারা মোদি পদবীর মানুষ রয়েছেন, ইভেন আমি জানি কলকাতায় আমার বন্ধুবান্ধব রয়েছে যাদের টাইটেল মোদি, আজকে থেকে নয় 15-20 বছরে তাদের সঙ্গে সম্পর্ক, তাদের প্রত্যেকে তিনি কলঙ্কিত করছেন, অমিত শাহকে চোর বলছেন। এই চরম দুর্ভাগ্যের। আমি জানি না এই প্রত্যেকটি আচরণ কি সংসদীয় গণতন্ত্রের পার্ট,
তিনি যে একটা এত বড় চেয়ারে বসে রয়েছেন, তিনি তো সংসদীয় আচরণ বোঝাচ্ছেন মানুষকে। এই রাজ্যে চাল, ডাল, চাকরি, আবাস, রেশন, বালি, কয়লা যখন ক্রমাগত চুরি হয়ে গেছে এবং আজও হচ্ছে, সেই সময় পুলিশ মন্ত্রী হয়ে এই একটা বিষয়কেও না আটকে তিনি কি আদৌ গণতন্ত্রকে বাঁচাতে চেয়েছেন নাকি চোরেদের বাঁচাতে চেয়েছেন? সেই প্রশ্ন আমাদের প্রিয় সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। বিধানসভায় এই তুমুল হট্টগোল যখন চলছে, তখন তৃণমূল বিধায়কদের মধ্যে কেউ ছ্যাঁচড়া এই শব্দটি উচ্চারণ করেন এবং তাতে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ছ্যাঁচড়া তরকারি হয়, আমরা খাই, তরকারিকে অপমান করব না, আমরা ছ্যাঁচড়া ভালোবাসি, কিন্তু এদের মতো মানে এই বিজেপির মতো অপদার্থ, নির্লজ্জ, অসভ্য দল জীবনে দেখিনি আমি। দেখুন, তিনি আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, তাই এই কথার কাউন্টার করতে গেলে যে কথা ওনার মতোই বলতে হয়, সেগুলো আমি ব্যবহার করতে পারছি না। উনি তো সম্মানীয় মুখ্যমন্ত্রী। আমি শুধু একটাই কথা বলবো, আমার মনে হয় উনি আয়নার সামনে দাঁড়িয়ে যে কথাগুলো আজকে রিহার্সাল দিচ্ছিলেন বাড়িতে বিধানসভায় আসবার আগে, আয়নায় নিজের মুখের ছবিগুলো দেখে সেইটাই বোধহয় ভুল করে অন্য কারোর উপরে অ্যাপ্লাই করে ফেলেছেন। আয়নাটা পরিষ্কার করে নিতে বলবো। একটু অযোগ্য অযোগ্যের প্রশ্নে আসি, যে অযোগ্যরা অযোগ্যের প্রশ্নে একটু আসি, যে এই যে অযোগ্যদের যে লিস্টটা বের করা হয়েছে এসএসসির পক্ষ থেকে, তাতে সবুজ শিবিরের একেবারে 6 লাখ, এবং সেখানে দেখা যাচ্ছে সেই বিষয়ে যখন পানিহাটির তৃণমূল বিধায়ক প্রশ্ন করতে যাওয়া হলো, তখন তিনি মহিলা সাংবাদিকদের ওপর চড়াও হলেন, তাদেরকে মারধর করবার চেষ্টা করলেন। এবং এই অযোগ্যদেরকে যখন প্রশ্ন করা হলো, তখন তারা বলছেন যে এটা আমরা মানি না, আমরা মেধার ভিত্তিতেই পেয়েছিলাম, এবং তারপরে তারা আবারও অ্যাপিল করবেন বা অ্যাপিল করেওছেন। এই অযোগ্যদের আবেদনে বিরক্ত হয়েছে সুপ্রিম কোর্ট। বারবার বলা সত্ত্বেও কেন অযোগ্যদের নিয়োগে অংশ নেওয়ার আবেদন আসছে, তাতে শীর্ষ আদালত অসন্তুষ্ট হয়েছে এবং বৃহস্পতিবার রাজ্যকে কড়া ভর্ৎসনা করেছে ডিভিশন বেঞ্চ। তাতে বলা হয়েছে যে এত জীবন ধ্বংস করে এখন আবার দাগিদের হয়ে সওয়াল। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য ভর্ৎসিত হয়েছে এবং প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ থেকে বিচারপতি সঞ্জয় কুমার বলছেন যে রায় দেওয়া হয়েছিল তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য সরকার। সেখানে দাগিদের হয়ে সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল, এবং তারপরে তিনি একটা অসম্ভব মানে অদ্ভুত কথা বলেছেন যে বুঝতেই পারছেন দাগিরা কি ধরনের কোট আনকোট ব্লু আইড বয়, যাদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন। বলছেন দাগিদের পরীক্ষায় বসতে দেওয়া হোক। কতটা সৌভাগ্যবান এই দাগিরা যে তাদের হয়ে অ্যাডভোকেট জেনারেল বলছেন সুপ্রিম কোর্ট রায় এমনি দেয়নি যে দাগিরা পরীক্ষায় বসতে পারবেন না। অন্যদিকে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে যারা দাগি হিসেবে যাদের নাম এলো তাদেরকে গ্রুপ সি তে যদি ঘন্টা বাজানোর চাকরি বা সুইপারের চাকরি দেওয়া যায়। এই দাগিদের নিয়ে মুখ্যমন্ত্রী অসম্ভব মাথা ব্যথা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত হওয়ার পরেও। দেখুন, এই চরম দুর্ভাগ্যের এই কথাগুলো শোনা, যে যারা বেআইনিভাবে অনৈতিকভাবে ঘুষ দিয়ে তৃণমূল নেতাদের সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন, যারা যোগ্য, যাদের চেয়ারগুলোকে কেড়ে নিয়ে তৃণমূলকে টাকা দেওয়া লোকজনেরা চাকরি পেয়েছিলেন, সেই যোগ্য মানুষেরাই আদালতে দ্বারস্থ হয়েছিলেন এবং তার পরবর্তী ক্ষেত্রে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং তারপর সুপ্রিম কোর্ট এইখানে মামলা দৌড়াদৌড়ি করেছে। এবং প্রত্যেক মুহূর্তে রাজ্য সরকার যারা অযোগ্য, আপনারা এসএসসি ভূমিকা জানেন, ওএমআর সিট গায়েব করে দেওয়া, উড়িয়ে দেওয়া, তারপর মধ্যরাত্রে হাজার চাপের পর অনেক মাস টালবাহানা করে যাতে মানুষের ক্ষোভ, বিক্ষোভ, যন্ত্রণা প্রশমিত হয়ে যায়, তার মাঝখানে যোগ্য টিচারদের দিয়ে পুলিশকে দিয়ে বুকে লাথিও মারানো, তারপর বিকাশ ভবনের সামনে টিচার পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া। এদের মধ্যে 3 জন টিচার তো মারাই গেলেন, বেঁচে থাকলেন না লড়াই করতে করতে। এবং অতঃপর স্পষ্টভাবে প্রমাণিত হয়ে গেল যে সম্মানীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিচারদের ডেকে ঠান্ডা করতে গিয়ে যে কথাগুলি বলেছিলেন সেগুলো সর্বৈব মিথ্যে এবং চাকরিটি গেল
এবং তারা অযোগ্যদের বাঁচাবার এই কারণে চেষ্টা করছেন, শুধুমাত্র 1800 কত অযোগ্য নয়। এসএসসির বয়ানে এটাই ছিল যে যেহেতু আপাততভাবে সিবিআই এতগুলো বার করতে পেরেছে, এটাকেই ধরে নেওয়া হোক, বাকিও থেকে যেতে পারে। এটা তো আমরা কেউই ভুলিনি। এবং বাঁচাবার চেষ্টা করছে কেন? খুব স্পষ্ট, তাদের থেকে টাকা নেওয়া হয়েছে, সেই টাকা তৃণমূলের নেতারা খেয়ে ফেলেছেন। দোলা সেনের বক্তব্য অনুযায়ী 75-25 রেশিওতে তৃণমূল পার্টি অফিসেও সেই টাকা গেছে। এবার যদি চাকরিটা তারা কোনো রকমের না পায়, প্রত্যেক নেতারা তৃণমূলের যারা এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তাদের প্রত্যেকের বাড়ি থেকে টাকাগুলো ফেরত দিতে হবে, নাহলে সাধারণ মানুষ পিঠ এবং চামড়া এই দুটোর সঙ্গে কোথাও যেন একটা সম্পর্কে চ্যুতি ঘটাবেন। তো ফলত এবং একটা প্রবল গণবিক্ষোভ তৈরি হবে। পয়সা বা ঘুষ দিয়ে চাকরি পাওয়া সেটা অপরাধ, কিন্তু তার সঙ্গে সঙ্গে যারা এই টাকাটা নিলেন সেই অপরাধীদেরও চিহ্নিত করতে হবে। সমাজে প্রত্যেক জায়গায় কথা উঠছে এবং এই সরকার প্রমাণ করে দিল যে তারা চাকরি চোর সরকার। এই আমি বানিয়ে বলছি না বা কেউই বলছে না, এটা প্রমাণিত এবং রাজ্য সরকার সেটা মেনে নিল। এবং তারপরেও যাতে তারা পরীক্ষায় বসতে পারে, ভাবুন, তাদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। অর্থাৎ জোর করে কি করে চাকরিতে ঢুকিয়ে রেখে দেওয়া যায়। শিক্ষক বা অশিক্ষক কর্মচারীদের রিক্রুটমেন্ট বন্ধ বলে প্রায় 7,500 স্কুল বন্ধ হয়ে বসে আছে পশ্চিমবঙ্গে, বাংলা এবং বাঙালি স্কুল। ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। আমি জানি না কতটা নির্লজ্জতার বহিঃপ্রকাশ এইভাবে ঘটালে এখনও এই দলটির যে কোনো নেতা নেত্রী এক লাইনও কলার তুলে বা গলা তুলে কথা বলতে পারেন। মিথ্যে ছাড়া, অন্যায় ছাড়া তাদের কাছে মানুষকে কনভিন্স করানোর আর কোনো পুঁজি বেঁচে নেই। হ্যাঁ, আর দুটো সহযোগী বিষয় তাদের কাছে আছে। উচ্চ পদস্থ কিছু পুলিশ অফিসার এবং প্রশাসনিক অফিসার, আইএএস এবং আইপিএসদের একটা অংশ, যারা তৃণমূলের জেলা সভাপতির মতোই কাজ করেন প্রত্যেক জেলায় জেলায়, কথা মানুষ বলেন। আর রয়েছেন দাগি বেশ কিছু ক্রিমিনাল, যারা মানুষকে ভয় দেখান। তাই মানুষ, তারা যে তৃণমূল বিরোধী প্রবল, তিনি হিন্দু হোক আর মুসলমান হোক, তারা বাইরে বলতে পারছেন না। প্রত্যেকেই অপেক্ষা করছেন 26-এ, যাতে পশ্চিমবঙ্গের মানুষ নির্দ্বিধায় নির্বিঘ্নে লুট এবং সন্ত্রাসহীন এবং ভয়হীন নিজের ভোটটা নিজে দিতে পারে। এই প্রসঙ্গে আরেকটা বিষয় আসে যে এই অযোগ্যদের পাশে থাকার বার্তা আজকে মুখ্যমন্ত্রী সরাসরি দিয়েছেন এবং এই অযোগ্যদেরকে তারপরে দেখছি এই কথাও কিন্তু তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বলেছিলেন। এটা এক্ষুনি আপনি বললেন, কিন্তু বিষয়টা হচ্ছে এই বক্তব্যের মধ্যে তিনি বলছেন যে 10 বছর শিক্ষক হিসেবে কাজ করার পরেও যাদেরকে আজকে অযোগ্য বলে দাগিয়ে দেওয়া হলো, আমরা তাদের নিয়ে আইনত আলোচনা করছি, আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো তারা শিক্ষক হতে পারবেন না, যাতে তারা গ্রুপ সির চাকরি পান সেই চেষ্টা করছি, তাদের হতাশ হতে বারণ করব। কারণ এরপরে তিনি একটা অসম্ভব দারুণ কথা বলেছেন, সেটা হচ্ছে যে আমাদের সরকার মানবিক সরকার, আমরা রাজনীতি দেখে কাজ করি না, মানুষের কথা ভেবে কাজ করি। আমার প্রশ্ন এইখানেই রুদ্রদা, যে যদি মানবিক সরকার হবেন এবং মানুষের মানবিক সরকার হিসেবে রাজনীতি দেখে কাজ না করে মানুষের ইমোশন দেখে কাজ করবেন, তাহলে যে সমস্ত ছেলে মেয়েগুলো মেধার ভিত্তিতে চাকরি পেলো তাদের সঙ্গে কন্টামিনেশন করে অযোগ্যদের তাদের চাকরি থেকে সরিয়ে দেওয়া, তাদের একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে ফেলে দেওয়া, পুলিশ দিয়ে তাদেরকে মার খাওয়ানো, তাদেরকে হিল করে চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে নিয়ে যাওয়া, তাদেরকে রীতিমতো পুলিশ দিয়ে ধমকানো চমকানো, এবং এই প্রেশার না নিতে পেরে বারবার আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি থাকাকালীন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন বলেছিলেন যে যোগ্য অযোগ্যের তালিকা বের করে দিন, সেটা না দিয়ে কোন মানবিকতার অসামান্য নজির আমাদের মুখ্যমন্ত্রী রাখলেন, এই প্রশ্নটা আমার মনে ভীষণভাবে আসছে। আপনি যদি এসব উত্তর দিতে পারেন।
দেখুন, যখন এই কথাটি আজকে বিধানসভায় দাঁড়িয়ে এত বড় চরম মিথ্যে কথা সম্মানীয় মুখ্যমন্ত্রী তার ওই চেয়ার থেকে বলেন, তখন এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক। আবার বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাগুলো তৃণমূলের মঞ্চ থেকে দাঁড়িয়ে বললে আমাদের অভ্যেস হয়ে গেছে যে আবার নতুন কি মিথ্যে শুনবো, চলুন টিভিটা খুলি বা নিউজটা দেখি বা কাগজে পড়ি। কিন্তু যে কথাটি উনি বললেন যে তারা রাজনীতি দেখেন না, তার সরকার মানবিক সরকার, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম পেশা নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে তৃণমূল তাদের অধিকার কেড়ে নিয়ে যে যন্ত্রণায় রেখেছে, তাতে তারা মানবিক না দানবিক তা তারা নিজেই প্রমাণ করেছে। এটা অন্য কেউ বললে তাও লোকের অভ্যেস হয়ে গেছে, মেনে নিতেন। কিন্তু যেভাবে ক্রমবর্ধমান পদ্ধতিতে সম্মানীয় মুখ্যমন্ত্রী তার জলের চোর জোচ্চোরদের নিয়ে চলতে চাইছেন এবং বাঁচাতে চাইছেন, তাতে তিনি প্রমাণ করে দিচ্ছেন যে তিনি আসলে কতটা মানবিকতার বিরুদ্ধে। তবে হ্যাঁ, মুখ্যমন্ত্রীর দাবিকে সম্মতি জানিয়ে যতই আমি বিরোধী দলের রাজনৈতিক কর্মী হই না কেন, এটা আমাকে বলতে বাধ্যই হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতা সত্যিই খুঁজে পাওয়ার বিরল, যেখানে তিনি এতটাই মানবিক, তিনি তার দলকে দিয়ে চুরি করাবার জন্য কোনো রাজনৈতিক দল বাছেননি। এমনটা নয় যে বিজেপির ভোটার বা অন্য কোনো রাজনৈতিক দলের ভোটার তাই তাদের চুরি করতে হবে, এমনটা নয়। তৃণমূলকে যারা ভোট দিয়েছে সেই ভোটারদের বাচ্চাদের ভবিষ্যতও তিনি চুরি করেছেন, এতটাই মানবিক। এবং তার দলে এক নেতা অন্য নেতাকে বোম মারে, গালাগাল দেয়, শুয়োর টুয়োর বলে, এ কথা তো সর্বজনবিদিত। তাই চুরি জোচ্চুরি বা অন্যায় করবার ক্ষেত্রে তারা সত্যি কোনো রকম রাজনৈতিক ভেদাভেদ খোঁজেন না। চুরি যেখানে আছে সেখানে দল মত ধর্ম নির্বিশেষে তারা একদম মানবিকতার জানলা ওপেন করে দিয়ে চুরি করতে নেমে পড়েন। সেইটাই বোধহয় সম্মানীয় মুখ্যমন্ত্রী মানবিক বলতে, তাদের চুরির ব্যাপ্তিতে যে দল মত ধর্মের বাইরে তারা চুরি করেন, যে কোনো মানব পেলেই তারা চুরির মানবিকতা দেখিয়ে দেবেন, সেইটা বোধহয় বোঝাতে চেয়েছেন। আমরা কেউ কেউ হয়তো ভুল বুঝেছি। একটা শেষ প্রশ্ন করবো দাদা, সেটা হচ্ছে যে এই মানবিক মুখ্যমন্ত্রী তিনি অযোগ্যদের জন্য, দাগীদের জন্য যে ওয়ার্ডটা ইউজ করেছেন সেটা হচ্ছে বেচারা। তো যাই হোক, তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে শিক্ষক দিবসের প্রাক্কালে অন্তরের অন্তঃস্থল থেকে শুভকামনা জানাচ্ছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে 4 তারিখ 4 সেপ্টেম্বর তিনি অন্তরের অন্তঃস্থল থেকে শিক্ষক দিবসের শুভকামনা জানাচ্ছেন, যখন 5 তারিখ হচ্ছে গিয়ে আসল শিক্ষক দিবস। তার আগেই তিনি ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষক দিবসের অনুষ্ঠান করে ফেললেন। যা যা শিক্ষক দিবসের কর্মসূচি থাকে তিনি ধনধান্য প্রেক্ষাগৃহে 4 তারিখেই সম্পন্ন করে ফেললেন। তার কারণ কোনো রাজনৈতিক কর্মসূচি রয়েছে 5 তারিখ, সেই কারণে সেটা সম্ভব হবে না বলে এগিয়ে আনলেন 4 তারিখ। ঠিক একইভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই যে মানে যে বিষয়টা নিয়ে এত বিতর্ক দানা বাঁধলো, সাধারণ মানুষ ধন্য ধন্য করলেন প্রফেসর শান্তা দত্ত দেখে, যে তিনি অনমনীয় মনোভাব দেখিয়েছেন যে কোনো মতেই কোনো রাজনৈতিক নেতৃত্বের চাপে পড়ে আমি পরীক্ষা পিছবো না। ঠিক সেই একটাই কিন্তু সেম কারণ যে তৃণমূলের ছাত্র দিবসে, তৃণমূলের ছাত্র সংসদের প্রতিষ্ঠা দিবসে ছুটি দিতে হবে বলে পরীক্ষা পিছোতে হবে, সেটা তিনি করেননি। একই রকম ভাবে শিক্ষক দিবসটাকে এগিয়ে দিলেন। মানে এই রাজ্য সরকার কি নিজেদের ইচ্ছা খুশি মতো কোনো দিবস বা কোনো পরীক্ষার ডেট শুধুমাত্র নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এগোতে বা পিছোতে পারেন, তার জন্য কোনো রকম এথিক্সের বালাই নেই? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই তৃণমূল সরকার শিক্ষা নিয়ে যত কম কথা বলবেন ততই তাদের পক্ষে মঙ্গল। যারা হাজার হাজার লাখ লাখ শিক্ষকের চাকরি চুরি করলো, বঞ্চিত করলো, ধরা পড়েছে হয়তো 1000-2 মতো, এতগুলো স্কুল বন্ধ করলো,
শিক্ষকদের থ্রেট করে, কেউ তো জগ ছুঁড়ে মারে। শান্তা দেবী নিজের দায়িত্ব পালন করেছিলেন বলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেই সম্মানীয় চেয়ার থেকে তার উদ্দেশ্যে দুর্ভাগ্যজনকভাবে সিঁড়িদাঁড়া বিকিয়ে দেওয়া শিক্ষামন্ত্রী কারুর দাঁড়ের ময়না, তোতা এইসব বলে অসম্মান করেছেন। তা মনে হয় যেভাবে পশ্চিমবঙ্গকে অশিক্ষার আঁতুড়ঘর বানাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা প্রমাণিত। তারপর যখন উনি শিক্ষক দিবস পালনের চেষ্টা 5 তারিখের আগেই করলেন, সেখানে আরও স্পষ্ট হয়ে গেল দ্য জোক অফ দ্য ইয়ার, যার নির্দেশে পুলিশ গিয়ে শিক্ষকদের পিটিয়ে রক্তাক্ত করে দেয়, সেটা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, যে শিক্ষকই হোক না কেন, যাদের চাকরি তার দলের এবং তার সরকার পরিকল্পিত পদ্ধতিতে চুরি করেছে বলে সর্বজনবিদিত, যারা শিক্ষা এবং শিক্ষকের সর্বনাশ করে, স্কুলে স্কুলে সরস্বতী পুজো বন্ধ করে দেয়, তারা যখন শিক্ষার কথা বলেন তখন মা সরস্বতীর রাজহাঁসও বোধহয় যে কোনো ছুটির দিন দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির উঠোনে গিয়ে প্যাঁক প্যাঁক করে দু একবার হেসে আসবেনি।